রেড টেপ। রেড টেপ হচ্ছে আমরা জানি যে বুঝতে পারলাম যে আসল উদ্দেশ্যের চেয়ে রেজাল্টের চেয়ে মানুষকে যে আমি সার্ভিস দিব এই সার্ভিসের চেয়ে ফর্মালিটি বেশি। কিন্তু ইসলাম কি এটা করবে? ইসলাম তো ইনসাফের জিনিস নাকি? ইসলামের যে ব্যুরোক্রেসি সেটা হচ্ছে রেজাল্ট বেসড, নট ফর্মালিটি বেসড। এত নিয়ম কানুন মানা হবে না। নিয়ম হচ্ছে তিনটা, একটা হচ্ছে তাকওয়া, ইখলাস এবং আনুগত্য। এই তিনটা হচ্ছে নিয়ম, এটা আমরা সামনে দেখব। 2 নম্বর হচ্ছে ব্যুরোক্রেসির আরেকটা প্রবলেম হচ্ছে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট মানে দেখা যাচ্ছে একই কাজ দুইটা অফিস করতেছে, দুইভাবে করতেছে, যার কারণে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এটা আবার ডুপ্লিকেশন হয়, দেখা যাচ্ছে একই কাজ দুইটা অফিস মিলে করতেছে, এও করতেছে ও করতেছে। তার মানে অর্থের অপচয়, সময়ের অপচয়, শ্রমের অপচয়, এই ধরনের অপচয় হয়। আর ইসলামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু এখানে রেজাল্টের নিয়মটা মুখ্য না, রেজাল্টটা মুখ্য, সুতরাং যখন একই কাজ দুজন মিলে করতেছি তখন আমরা এটা আপোষে বসে সলভ করে নেব, কারণ আমার কাজটা উদ্দেশ্য, জনগণের টাকা বাঁচানোর উদ্দেশ্য। ইসলামী ব্যুরোক্রেটির উদ্দেশ্য এটা, নিয়ম কানুনের বেড়াজালে আমরা আটকানা। 4 নম্বর হচ্ছে ইম্পেরিয়ালিজম, মানে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এটা সবকিছুকে প্রভাব বিস্তার করতে চায়, নেতাদের উপর প্রভাব বিস্তার করতে চায়, জনগণের উপর প্রভাব বিস্তার করতে চায়। আর ইসলামী কাঠামোয় যে আমলাতন্ত্র সেটা হচ্ছে জনগণের খেদমত, জনগণের খেদমত। সুতরাং এটা প্রভাবের ব্যাপার না, এটা খেদমতের ব্যাপার, এটা ধর্মীয় দায়িত্ব, এটা ধর্মীয় দায়িত্ব। সুতরাং দ্রুততম সময়ে কিভাবে জনগণের উপকার করা যায়, ইসলামী ব্যুরোক্রেসি সেই চেষ্টা করবে। আর হচ্ছে যে আরেকটা প্রবলেম হলো ওয়েস্ট, জনগণের টাকা নষ্ট হয়। এটা হচ্ছে ইসলামী ব্যুরোক্রেসিতে বাইতুল মালকে সর্বোচ্চ হেফাজতের চেষ্টা করা হবে, সর্বোচ্চ হেফাজতের চেষ্টা করা হবে, মিনিমাম খরচে সর্বোচ্চ রেজাল্ট যেন দেওয়া যায় সেটা ইসলামী ব্যুরোক্রেসি চেষ্টা করবে। এটাই তো হওয়া উচিত নাকি? এটা হওয়া উচিত। এই জন্য আমি যে কিছুক্ষণ আগে বললাম যে বিভিন্ন দেশ তারা নিজেদের ব্যুরোক্রেসিকে, তারা আমলাতন্ত্রকে তারা সংস্কার করছে। কিভাবে সংস্কার করছে দেখেন, এই বাম পাশে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যুরোক্রেটিক মডেল, আমলাতান্ত্রিক মডেল। দেখেন একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন। এর বদলে তারা নিয়ে আসছে নতুন একটা মডেল, এটাকে বলে টিম মডেল। কি মডেল? এটাকে বলা হয় টিম মডেল। দেখেন এখানে কি হচ্ছে, এখানে এই আমলাতান্ত্রিক যে ব্যাপার এটাকে ভেঙে বিভিন্ন টিম করে দেওয়া হয়েছে। এই দেখেন প্রত্যেক টিমে একজন বড় অফিসার আছে, ছোট অফিসার আছে, একজন পিয়ন আছে, বড় অফিসার, ছোট অফিসার, পিয়ন, বড় অফিসার, পিয়ন, ঠিক আছে না? এরকম টিম করা হয়েছে এবং এই টিমের সবাই এনার কাছে জবাবদিহিতা করবে। একজনের উপর আরেকজন জবাবদিহি না, বরং সবাই মিলে আমিরের কাছে জবাবদিহিতা করবে। কার কাছে? প্রত্যেকটা জামাত বানানো হবে। আপনারা যারা তবলিগে গেছেন এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। তবলিগে রান্না করার জন্য একটা জামাত তৈরি করা হয়, ওই জামাতের একজন আমির দেওয়া হয়। ওই রান্নার টিমটা ওই আমিরের কাছে দায়বদ্ধ, একজনের উপর আরেকজন দায়বদ্ধ না, সবাই মিলে একটা আমিরের কাছে দায়বদ্ধ। বোঝা গেল? বিভিন্ন কাজের জন্য, ধরেন 10টা কাজের জন্য আপনি 10টা জামাত তৈরি করলেন, সেই 10টা জামাতে 10 জন আমির তৈরি করলেন। এই 10 জন আমির একজন আমিরের কাছে দায়বদ্ধ, মানে হায়ারার্কিও আছে আবার হায়ারার্কি নাই, দুটাই একটা কম্বাইন্ড সিস্টেম। দেখেন আপনারা খেয়াল করেন, এই দুটো ছবি কম্পেয়ার করেন, দুটো ছবি কম্পেয়ার করে দেখেন যে টিম করা হয়েছে। ঠিক এই কাজটাই করছে ওই যে এনপিএম, যেটাকে আমরা বললাম, ওই এনপিএম এই কাজটা করছে। তারা ভেঙে ভেঙে ছোট ছোট টিম করে দিছে, আমলাতন্ত্রের এই যে সিঁড়িটাকে ভেঙে টিম করে দিছে, এবং টিম করে দেওয়ার পরে এই টিমটাকে একজন একজনের কাছে দায়বদ্ধ টিম করে দিছে আর কি। প্রতিযোগিতা তৈরি করছে, প্রতিযোগিতা, কে কত সুন্দরভাবে কাজ করতে পারো। এর ফলে তাদের কাজের মান অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে দুটা টিম দেখেন, এই যে সেখানে লেখা, এই কথাগুলো লেখা আছে এখানে, যে তারা ব্যুরোক্রেসিকে স্মলার ইউনিট করে দিছে। হ্যাঁ, এবং এটা ব্রাজিলে দেখা গেছে। ব্রাজিলে একটা সময় ছিল 80 থেকে 90, 45 থেকে 1980, এই সময়ের মধ্যে ব্রাজিলে তাদের ইকোনমিক গ্রোথ এত বেশি, 7% হারে ইকোনমিক গ্রোথ হচ্ছে। কেন? তারা বলছে তারা ফ্র্যাগমেন্ট করছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে উইথ থাউজেন্ডস অফ স্ক্যাটার্ড এজেন্সিস। মানে এই ব্যুরোক্রেসি সিস্টেম তারা রাখে নাই, তারা ছোট 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 করে দিচ্ছে, এবং তাদের মধ্যে মানে তাদেরকে দেখাশোনা করার জন্য তারা আইন কানুন ঠিক মতো মানতেছে কিনা, তারা রেজাল্ট ঠিক মতো প্রডিউস করতে পারতেছে কিনা, এইটা দেখার জন্য আরো 900 এজেন্সি তারা নিয়োগ দিচ্ছে, এবং এর মধ্য দিয়ে তারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা ফলো করা হয় প্রাইভেট সেক্টরে, মেইনলি প্রাইভেট সেক্টরে ফলো করা হয়, এবং তারা বলতেছে প্রাইভেট সেক্টরের এই অ্যাডমিনিস্ট্রেশনটা যদি আমরা পাবলিক সেক্টরে নিয়ে আসি তাহলে পাবলিক সেক্টরের রেজাল্টও বেড়ে যায়। সুতরাং এই ব্যুরোক্রেটিক মডেলকে আমাদের সংস্কার করতে হবে, এবং সংস্কার করে এই টিম মডেলে নিয়ে আসতে হবে। এবং এই টিম মডেলটা আমরা দেখলাম যে 1980-90 দশকে অনেকগুলা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নর্ডিক দেশ, তারা এটাকে অ্যাপ্লাই করছে এবং তারা এটা সুফল পাইছে। আজকে এই দেশগুলোতে আপনার সবচেয়ে বেশি জীবন মান না, আমরা জানি তো, সবচেয়ে বেশি জীবন মান নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, এগুলোতে সবচেয়ে বেশি মানুষের শান্তি নাকি বেশি, হ্যাপিনেস ইন্ডেক্স। হ্যাঁ, তো এর মধ্যে এটা একটা কারণ।